সমস্ত কিছু রেকর্ড আছে সেখানে। তো আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মামলাটা যেটা হয়েছে সেটা হচ্ছে একদম ট্রুথ, এখানে কোনো মিথ্যা বক্তব্য নাই, ঠিক আছে। 2 নাম্বার কথা হচ্ছে যে মামলাটা কিন্তু দায়ের করা হয়েছিল 13 ডিসেম্বর 2023 সালে, মানে পরের দিন। এটা পরের দিন আমি থানাতে যেয়ে আমি একটা অভিযোগ করে দিয়েছি এবং অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে মামলাটা সরকার দায়ের করেছেন, যেহেতু অভিযোগ প্রমাণিত হয়েছে। এবং তাকে যখন সে 13 তারিখ রাতেই যখন পুলিশ তাকে ধরার একটা করে অ্যাটেম্প নেয়, তখন ও বুঝতে পারে যে ওর নামে একটা মামলা হয়েছে। এবং আপনারা দেখতে পাবেন যে সে 2 দিন পরে কিন্তু সে আমার সাথে প্যাচ আপ করে ফেলে, ঝগড়াটা প্যাচ আপ করে ফেলে। আপনারা তো এর আগে পরে আরও ঝগড়া দেখেছেন। সো আগে পরে আরও ঝগড়াগুলো কিন্তু 20 দিন 25 দিন 1 মাস এরকম সে বাইরে ছিল। আমি বিভিন্ন জায়গায় ঘুরে 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 ওকে খুঁজে নিয়ে আসতাম, রাঙামাটিতে ঘুরে খুঁজে নিয়ে আসতাম, এখানে যে খুঁজে নিয়ে আসতাম, সেখানে যে খুঁজে নিয়ে আসতাম। এই ঘটনাতে মামুন ঠিক 15 তারিখে সে কিন্তু আমার কাছে প্যাচ আপ করতে চলে আসে, ওর ভাইদেরকে বা ওর বন্ধুদেরকে আমার কাছে পাঠায় প্যাচ আপ করার জন্য। এত বড় ঘটনার পরে মামুন কেন প্যাচ আপ করে? কারণ সে জানতে পেরেছে যে একটা মামলা হয়েছে। এবং প্যাচ আপ করার পর থেকেই সে আমাকে ইমোশনালি, এবং আপনারা তো সবাই জানেন আমি মামুনকে অনেক ভালোবাসি এবং কখনোই মামুনের ক্ষতি চাই না, খারাপ চাই না। এটাও মামুন খুব ভালো করেই জানে যে লায়লার দ্বারা আমার কোনোদিন কোনো ক্ষতি হবে না, সবসময় ভালোই হবে। আজ পর্যন্ত ওর কোনো ক্ষতি আমি করেছি এটা আপনারাও বলতে পারবেন না, মামুনও বলতে পারবে না। সো মামুন জানে যে মামুন যখন আমার সামনে এসে দাঁড়াবে এবং সে যখন বলবে তখন আমি অবশ্যই হয়তো মামলাটা তুলে নিতে পারি। সো সে আমাকে নানাভাবে চাপ প্রয়োগ করতো যে মামলাটা তুলে নাও, হ্যাঁ আমরা ঠিক হয়ে গেছি তো। এরকম তো মারপিট সবাই হয়, তুমি আমার এটা, সো তোমাকে আমি মারলেও তুমি আমার, তোমাকে আমি কাটলেও তুমি আমার, এই ধরনের নানা রকম ইমোশনাল ডায়ালগ সে আমাকে দিতে থাকে এবং আমার উপরে চাপ প্রয়োগ করতে থাকে যে তুমি মামলাটা তুলে নাও। এবং আমি সবসময় আপনাদেরকে বলেছি যে আমি সংসারটা কন্টিনিউ করতেই চাই, হ্যাঁ মানে সংসার বলতে বোঝাচ্ছে যে আমরা একসাথে যেই থাকার ব্যাপারটা আছে আমি সবসময় সেটা কন্টিনিউ করতেই চাই। এবং সবসময় আমি এটাও চিন্তা করি যে না, মামুন যাতে ভালো থাকে, খারাপ না থাকে। কিন্তু এদিকে সে আবার আমাকে চাপও প্রয়োগ করছে যে তুমি এটা মামলাটা তুলে নাও, মামলাটা তুলে নাও। কিন্তু মামলাটা যখন আমি রিয়েলাইজ করলাম যে মামুনের আচরণগত কিন্তু পরিবর্তন হয়েছে শুধুমাত্র মামলাটার কারণে। মামুন তার ভালো ব্যবহারটা আমাকে দেখিয়েছে শুধুমাত্র মামলাটার কারণে। তো একটা পর্যায়ে আমার যখন মনে হলো যে না, ও এত করে বলছে, ওকে সুযোগ দেই, ও বলছে আমাকে একটু সুযোগ দাও, হ্যাঁ আমাকে একটু সুযোগ দাও। তো তখন আমি যেটা হয়েছে যে আমি চিন্তা করলাম যে সুযোগ দেই। ও তার উকিল রকিব, যার ভিডিও আমি দেখালাম, ও কিন্তু মামুনের ক্লোজ ফ্রেন্ড। ও তার উকিলকে দিয়ে বলল যে তুমি আদালতে যাও, আদালতে যেয়ে তুমি এই মামলাটা প্রসেস করো এবং বলো যে লায়লা মামলাটা তুলে নিতে চায়, ঠিক আছে। তো রকিবকে টাকা পয়সা যা দেওয়ার সে আমার কাছ থেকে নিয়ে রকিবকে দিল এবং বলল মামলাটা যাতে তুলে, মামলাতে ইভেন যে সাক্ষী লাগে সেই সাক্ষীরাও হচ্ছে মামুনের বন্ধু, হ্যাঁ। তো তারপরে যেটা হয়েছে যে আমি রকিবকে বলছি, রকিব আমি কিন্তু সাইন করি নাই এখনও, কারণ আমার মনে হচ্ছে যে এই ঘটনা আবার হতে পারে, সাইন করি নাই এখনও, আর আবারও হতে পারে। এইরকম প্রসেস কিন্তু চলছে 1 মাস 2 মাস, এখন কিন্তু আজকে কিন্তু 6টা মাস। কিন্তু ওর প্রতি তো আমার ভালোবাসা কমে নাই, কিন্তু আমার মনে হয়েছে যে ওকে যদি বোঝানো না যায় যে তুমি যেটা কাজ করেছো সেটা ঠিক না, তাহলে ওকে তো আমি ভালো করতে পারবো না। ও এই কাজ আমার সাথে করার পরে অন্য কারোর সাথে, যেটা আপনারা দেখেছেন যে প্রোগ্রামের দিন সে আরেকজনকে মেরেছে, মাঝখানে আরও অনেকজনকে মেরেছে, সেগুলোর তো ভিডিও নাই, হ্যাঁ। তো এইটা এভাবেই চলছিল যে কেন 6 মাস ধরে এরকম করছে। এবং ও বলছে যে মামলা তুলে নেবে, আমি কখনোই বলিনি মামলা তুলে নিব। ও চাপ প্রয়োগ করেছে এবং তারপরে সে আমাকে বাধ্য করেছে যে থানায় ফোন করতে, বাধ্য করেছে যে বলো যে মামলা তুলে ফেলতে হবে বা তুমি যাও থানায় যেয়ে মামলাটা তুলে নাও। তো আমি বলেছি যে আমি যাব না। ও আমাকে নিজে ফোন লাগিয়ে বলছে তুমি কথা বলো, আমার সামনে বসে আছে। মানে সে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে সে মামলাটা তুলে নেওয়ার
একটা প্রক্রিয়া করছে। তারপরে যখন দেখলো যে রকিব আমাকে বুঝতে পেরেছে যে আমি মামলাটা তুলতে চাচ্ছি না, সে আরেকটা লয়ারের কাছে গেল এবং বললো যে আপনি জামিনের ব্যবস্থা করেন, এবং তারপরে আমরা দুইজনে আদালতে যে আমরা আপোষনামা দিব। সেখানেও আমি বললাম যে ভাই আমি মামলাটা দেখতে চাই। তো এভাবে করে মামলার যখন ডেটগুলো আসলো, আমি প্রবাবলি 3টা বা 4টা ডেট পেয়েছি, এবং এই 4টা ডেটের মধ্যে তিনটা ডেটেই সে আমাকে যেতে দেয়নি, আদালতে যেতে দেয়নি। আপনারা নিজেরা যখন দেখবেন বা জানবেন, আদালতে যে হাজিরা দিতে হয় সেই হাজিরা ডেটে আমি 3টা ডেটেই যাইনি। পরবর্তীতে লাস্ট যে ডেটটা পড়েছিল, আপনারা জানেন যে আমি ইচ্ছা করলেই আদালতে যেয়ে শুনানির ডেট নিতে পারি না। হ্যাঁ, এটা কিন্তু মহামান্য আদালতই ডিসাইড করেন যে নেক্সট হিয়ারিংটা কবে হবে। তো এটা লাস্টটা ছিল হচ্ছে মার্চ মাসের 14 তারিখে, যেদিন মামুন আমার বাসা থেকে চলে যায় তার আগের দিন। সেদিনও সে আমাকে আদালতে যেতে দেয়নি। তো তারপরে ওই মার্চ মাসে আদালত আমাদেরকে আরেকটা ডেট দিয়েছিল 30 তারিখ মে। ঠিক আছে, 30 তারিখ মেতে আদালত আমাদেরকে আরেকটা ডেট দিয়েছিল, এবং যখন সে গেল না তখন আমাকে আমার লয়ার বলল যে আপনি যদি বারবার আদালতে মিস করেন তাহলে আদালত বলবে যে এই মামলাটা হয়তো সিরিয়াস মামলা না, এটা হয়তো ফেক মামলা, কারণ আপনি বাদী হয়ে আপনি আদালতে উপস্থিত নাই। হ্যাঁ, তো আমি ওকে বললাম যে এই তারিখে ডেট আছে। আমি ওর সাথে কিন্তু ও কিন্তু 2 মাস থেকে আমাকে ব্লক করা, সো আমি অন্যদেরকে দিয়ে বলাচ্ছি যে দেখো এরকম একটা ডেট আছে, 30 তারিখে এরকম একটা ডেট আছে। তো তারপরে কি হলো, 21 তারিখে ওর একটা বড় ভাইয়ের মাধ্যমে ওর সাথে আমার দেখা হলো মামলার ব্যাপারে। শুধু বড় ভাই বললো যে তোমরা ঠিক করে নাও বা কিছু করো, যেটা করো। ও বললো যে না তুমি মামলা তুলে নাও। তাই বললো আমি তো মামলা তুলবো না। হ্যাঁ, তখন সে ওইটা বলতে লাগলো যে 31 তারিখে আমার ওপেনিং আছে, এটা কেমন হবে, সবাই ভাববে যে তুমি ইচ্ছা করে ওপেনিংয়ের আগে আমাকে ফাঁসায় দিচ্ছ, এটা সেটা। এইভাবে সে আবারও কিন্তু এর মধ্যে কিন্তু সে আমার সাথে ব্লক করা। তারপরে এই মামলার কথাবার্তার কারণে সে একটা নাম্বার থেকে আমাকে, ওই যে নেপালি নাম্বার থেকে, একটা বিদেশি নাম্বার থেকে সে আমাকে ওপেন করে রেখেছে শুধু মামলার বিষয়ে কথা বলার জন্য। এবং তাকে আমি বলেছি যে তুমি লয়ারের সাথে চলো, লয়ারকে আমার কন্ডিশনগুলো আমি বলবো, তোমার কন্ডিশন যেহেতু একটা ক্ষতির সম্মুখীন আমরা দুজনই হয়েছি, আমি হয়েছি, তুমি করেছো, সো আমরা লয়ারের সাথে কথা বলবো। তো সে গাফিলতি করে লয়ারের কাছেও গেল না, 2টা দিন দিয়েছি, সে লয়ারের কাছেও গেল না। সমস্ত কথা কনভারসেশন আমি ফোল্ডারে রেখেছি, আপনারা দেখে নেবেন, বা ওর ভয়েসগুলো ফোল্ডারে রেখেছি, আপনারা নিয়ে নেবেন। ও গেল না, ও কি করলো, লয়ারের কাছে যাওয়া মিস করলো, এবং যখন দেখলো যে সামনে 2টা ইম্পর্টেন্ট দিন, একটা হচ্ছে 30 তারিখ যেদিন হচ্ছে আমাদের হেয়ারিং, 2 নম্বর হচ্ছে 31 তারিখ যেদিন ওর কি সেলুন ওপেনিং। ঠিক আছে, তো ওর সহযোগী মাসুদ খান এবং ওদের একজন ব্রিটিশ সিটিজেন ভাই সোহেল ভাই, ওরা আমার বাসায় আসলো, এবং এই লাইভটা আমি স্ক্রিন রেকর্ড করেছি, আপনারা নেবেন। 29 তারিখে সে আমার বাসায় কেন আসছে, 3 মাস আসে নাই। ঠিক আছে, এই 2টা টপিক সলভ করার জন্য এসেছে। আমাকে সবাই জিজ্ঞেস করেছেন যে আপনি কেন প্রোগ্রামে গেলেন। আমি তো ওকে ভালোবাসি, আমি ওর ঘাম মুছে দিয়েছি কেন, আমি কোনোদিন ওর খারাপ চাইনি। আপনারা কোনো দিন একটা জিনিস বলতে পারবেন না যে লায়লা ওর কোনো খারাপ চেয়েছে, আমি কখনো ওর খারাপ চাইনি। আমি ওর পিছে চলে আসি, বাইকে করে পিছে চলে আসি, একটু পরে সে আমাকে আর চিনে নাই। হ্যাঁ, আমি কি বুঝবো, সে আমাকে ইউজ করেছে তার পজিটিভ পপুলারিটির জন্য, প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য। এবং 2 নাম্বার হচ্ছে যে সে হয়তো, যেটা অনেকে বলে যে গাড়িটার জন্য, হুট খোলা গাড়িটার জন্য। হ্যাঁ, তো যাই হোক, তো যেটা হয়েছে যে ওই দিন ওনারা কেন এসেছেন আপনারা বুঝতেই পেরেছেন যে এই 2টা কারণে ওনারা 2জন এসেছেন। 30 তারিখে মামুনকে জানানোর পরও 30 তারিখে মামুন নিজে আদালতে হাজির হয়নি। আমি যে আদালতে হাজির ছিলাম একটা দিন, শুধু এই 30 তারিখের দিনটাই গিয়েছিলাম, আমি সম্মতি জানিয়ে আমি চলে এসেছি, এবং এটা সে খুব ভালো করেই জানে, তাকে জানানো হয়েছে। ঠিক আছে, তো ও যে বলছে না যে আমি মামলা তুলে নিতে চেয়েছি এবং আমি না জানিয়ে হাজিরা দিয়েছি, এটা কখনোই না। আমি ওই 30 তারিখ ছাড়া কোনো দিনও হাজিরা দিইনি।